অর্ধাঙ্গিনী পর্ব 7 লিখেছেন নুসাইবা ইভানা। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক নেই, কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন? এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যে কেন উত্তপ্ত? একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। জিয়ান নয়নার কাছে কিস করার জন্য এত কথা? আগেই ঠোঁট আড়াল। সেদিন রাতে তো বলেই আগেই ঠোঁট আড়াল করছো। জিয়ান নয়নার কাছে আলতো করে নয়নার কপালে ঠোঁট আড়ালের উষ্ণতা ছোঁয়ালো। আগেই ঠোঁট আড়াল করছো। টি-শার্ট আঁকড়ে ধরে বলে, আগেই ঠোঁট আড়াল করছো বলে আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি-শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এই মেয়ের? কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যিই 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি। তুমি কি বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নন্না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো। জিয়ান পিছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট। এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখেন নয়না আর সে সেম শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দু হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুক করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করবো। এমনিতে আটকা আছেন, তারপর খাবেন ধুলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম, তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এইড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা কি তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওপস, সরি, আমি তো দেখতে পাচ্ছি। দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী, সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছো না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, জঙ্গলি বিল্লির মতো কেউ কামড় দেয়। আমি দেখাবো আপনাকে কোনো এক হিংস্র বা কীভাবে কামড়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40। ঘুমিয়ে পড়ুন, ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজব্যান্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দিই বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লো। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কম্পিউটার লজ্জা পাচ্ছে। সি, একটা কম্পিউটারকেও ছাড় দিচ্ছেন না? ঘুমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবি রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসলো। নীলাঞ্জনা হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ার যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনা থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, এতদিন যে আমাকে বাধা দিয়েছ, আজ থেকে তোমাকে স্পর্শ করতে আর কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাও মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল।
আবার ওই বাড়িতে যে বলে ফেরত দিতে এসেছে আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়েও পাইলট হয়েছে। সবকিছু এত সহজ। ছেলে তো আমার একার। ছেলে যার জন্মের হবে তো তার মতোই তো হবে। কার্তের আমি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই। সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েস। নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে। কাল রিসিপশন, মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগে চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো। উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছ আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি। কিভাবে আনবি আমি জানি না, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে, তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে ভাবছে, তবে কি এরই সাথে বাকিটা জীবন কাটাতে হবে? বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।